ভৌতিক রহস্য। আসুন গল্প বলি, রহস্য খুলি। তো নমস্কার বন্ধুরা, আমাদের সবাইকে স্বাগত আমাদের চ্যানেল ভৌতিক রহস্য একটি নতুন ভিডিওতে, আরো একটি ভৌতিক ভিডিওতে। তো এটা আমাদের ভৌতিক রহস্য গল্প ঘটনার 49 নম্বর এপিসোড নাম্বার 49। তো প্রত্যেকটা এপিসোডের মতো এই এপিসোডটা হতে চলেছে খুবই ভয়ঙ্কর এবং খুবই অন্যরকম একটি এপিসোড। কারণ আজকের এপিসোডে যে ঘটনাটা থাকছে সে ঘটনাটা পুরীর হোটেলে ঘটে যাওয়া একটি সত্যিকারের ভৌতিক ঘটনা। তো আপনাদেরকে অনুরোধ এই ঘটনাটি পুরোটা শোনার, এবং শোনার পর যদি মনে হয় ভালো লেগেছে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ খুব শীঘ্রই আমাদের কমপ্লিট হতে চলেছে 2K সাবস্ক্রাইবার। আর কয়েকদিনের মধ্যে আমাদের চ্যানেল কমপ্লিট করতে চলেছে 2 বছর। ইয়েস, 2 ইয়ার্স অ্যানিভার্সারি হতে চলেছে আমাদের চ্যানেলের। আর সেই 2 বছরে কিছু সেলিব্রেশন তো হবেই, সেগুলো পরের কথা। আর আমরা চাইবো যে 2 বছরের আগেই যেন আমরা 2K কমপ্লিট করতে পারি। আমাদের 2 বছর হবে 23 তারিখ, 23শে জুন আমাদের চ্যানেলের 2 বছর কমপ্লিট হবে। তো আমরা আশা করবো তার আগেই আমরা যেন 2K সাবস্ক্রাইবার এই চ্যানেলে কমপ্লিট করতে পারি। আর আমরা আমাদের ইনভেস্টিগেশন ভিডিওতে বলেছিলাম যে আমাদের চ্যানেলে দুটো ইনভেস্টিগেশন স্পেশাল এপিসোড আর দুটো ভৌতিক রহস্যের গল্প ঘটনার স্পেশাল এপিসোড আসবে। অলরেডি একটা ইনভেস্টিগেশনের স্পেশাল এপিসোড চলে এসেছে, আরেকটা খুব শীঘ্রই আসবে। আর যে ভয়েসের কথা আমরা বলছি, ভয়েসের দুটো স্পেশাল এপিসোড খুব শীঘ্রই আসবে। এইটা নয়, এর পরে নেক্সট 50 নম্বর মানে 50তম যে এপিসোডটা, সেই এপিসোডটা হতে চলেছে একটা স্পেশাল এপিসোড। কেন স্পেশাল, এমন কি স্পেশাল ঘটনা, সেটা অবশ্যই আপনারা নেক্সট মানে 50 নম্বর এপিসোডে জানতে পারবেন। তো সেসব কথা পরে, আজকে শুরু করব 49 নম্বর এপিসোড, পুরীর হোটেলে ঘটে যাওয়া সত্যিকারের ভৌতিক ঘটনা। তো আজকের এপিসোডে যে ঘটনাটি রয়েছে সেই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছে পুরী থেকেই বিশ্বজিৎ দাস। তো বিশ্বজিৎ দাসের এই ঘটনাটি আমি পুরোটা আপনাদেরকে পড়ে শোনাবো। তো বিশ্বজিৎ দাসের পুরো ঘটনাটা আপনাদেরকে পড়ে শোনাবো। তো প্রথমে বিশ্বজিৎ দাস কয়েকটা কথা লিখেছে, সেটা একবার আমি আপনাদেরকে শোনাচ্ছি। বিশ্বজিৎ দাস লিখছেন যে আজকে আমি যে ঘটনাটি আপনাদেরকে শোনাবো সেই ঘটনাটি আজ থেকে 2 বছর আগে আমার সাথে ঘটেছিল। আমি বিশ্বজিৎ পুরীর হোটেলে কাজ করি। সেই হোটেলে কাজ করার সূত্রেই একটি ঘটনা আমার সাথে ঘটে, সেটা আমি আপনাদেরকে পড়ে শোনাবো। বিশ্বজিৎ দাস তারপরে নিজের ঘটনাটি লিখেছে। তো বিশ্বজিৎ দাসের পুরো ঘটনাটি আপনাদেরকে শোনানোর অনুরোধ রইল, মানে পুরো ঘটনাটি আপনারা শুনবেন। শোনার পর যদি মনে হয় ঘটনাটি ভালো লেগেছে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বেশি সময় আপনাদের নষ্ট করব না, শুরু করব আজকের ঘটনা। তো বিশ্বজিৎ দাস লিখছেন, আজকে যে ঘটনাটি আমি লিখছি সেই ঘটনাটি আমার সাথে 2 বছর আগে ঘটেছিল। হ্যাঁ, তার আগে বলে দিই, বিশ্বজিৎ দাস যেভাবে লিখেছে আমরা কিন্তু ঠিক সেভাবেই আমি আপনাদের সামনে পড়ে শোনাবো। তো বিশ্বজিৎ দাস লিখছেন, আজকে আমি যে ঘটনাটি লিখছি সেটি 2 বছর আগে আমার সাথে ঘটেছিল। 2 বছর ধরেও এই ঘটনাটি কাউকে বলতে পারিনি, তাই আজকে বলছি। নমস্কার, আমি বিশ্বজিৎ দাস। এই ঘটনাটি আমার সাথে ঘটেছিল আজ থেকে ঠিক 2 বছর আগে। সেই দিন আমি পুরী গেছি প্রথম। আমি আমাদের এখানে কলকাতার একটি হোটেলে রিসেপশনে কাজ করি। এইখান থেকে আমার কাজ চলে যাওয়ায় আমি পেপারে একটা আবেদন দিই যে আমি এরকম রিসেপশনে কাজ করি কলকাতার একটি হোটেলে, প্রায় 6 বছর ধরে আমার কাজ চলে গেছে। আপনাদের মধ্যে যদি কেউ আমাকে কাজ দিতে পারেন তা আমি খুব উপকৃত হব। তার ঠিক সেটা দেওয়ার ঠিক 1 মাস 2 মাস না হলেও 1.5 মাসের মধ্যে আমার কাছে একটা ফোন আসে। ফোনটা আমি যখন ধরি, আমি যদি পেপারে নাম্বার দিয়েছিলাম ওটা থেকে ফোন করে, তো পুরী থেকে একটা লোক ধরে বলে যে আমার হোটেলে এরকম একটা রিসেপশনের লোকের দরকার, আপনি কি আসবেন? তো আমি বলি হ্যাঁ আসবো। তো আমি বেশি সময় নষ্ট না করে এই ফোনটা আসার ঠিক 1 সপ্তাহ পরে চলে যাই পুরী। পরিবারের লোককে নিয়ে যাই না, কারণ আমি ঠিক করি যে আগে ওখানে কাজকর্ম সব ঠিকঠাক করে তারপরে পরিবারের লোককে নিয়ে যাব। আমার পরিবার বলতে আমার ছেলে, আমার বউ আর আমার মা। আমার মায়ের বয়স 92 বছর আর আমার ছেলে বয়স মাত্র 7 বছর। সে যাই হোক, আমি এখান থেকে চলে যাই ডাইরেক্ট পুরী। পুরী গিয়ে আমি সেই হোটেলটি খুঁজে বের করে হোটেলে যাই। হোটেলটির নাম আমি বলবো না, কারণ কোনো হোটেলের নাম ওইভাবে বলাটা ঠিক হবে না।
সেই হোটেলটা অনেক কষ্টে আমি খুঁজে লোককে জিজ্ঞেস করে সেই হোটেলে গিয়ে পৌঁছাই। সেই হোটেলে গিয়ে পৌঁছেই আমি হোটেলের যে মালিক তার খোঁজ খবর নিই, মানে তাকে ডাকতে বলি। সেই হোটেলের মালিকের তাকে আমি বলি যে আমি বিশ্বজিৎ, ওই আপনি যাকে ফোন করেছিলেন, আমি এখানে রিসেপশনে কাজ করতে এসেছি। তো সেই মালিকটা খুবই মানে মিশুকে বললে যে হয়, খুবই মিশুকে। সে প্রথমে আমাকে দেখেই জড়িয়ে ধরলো, জড়িয়ে ধরে বললো যে আজকে থেকে তুমি আমার পরিবারের একটা অংশ এবং তুমি এই হোটেলেই কাজ করবে। আমার খুব ভালো লাগলো, কারণ এরকম রিসেপশনে কাজ করা লোকের সাথে কেউ যে এত ভালোভাবে ব্যবহার করবে সেটা আমি ভাবতে পারিনি। তো আমি বললাম তাহলে আমার এখন কি কাজ করতে হবে? তখন সেই মালিকটা বললো, কাজ কি বলছো, তুমি যা কাজ করার কালকে থেকে করবে। আজকে দূর থেকে এসছো, এ নাও ঘরের চাবি, ঘরে গিয়ে একটু রেস্ট নাও, তারপর একটুখানি ঘুমিয়ে নিও, দুপুরবেলা এখানে এসে খেয়ে নিও, আবার বিকেলবেলা রেস্ট নিয়ে রাত্রিবেলা তুমি সমুদ্রের পাড় থেকে ঘুরে এসো, কালকে থেকে না হয় কাজ শুরু করবে। আমি বললাম কিন্তু কাজ আমার করতে কোনো অসুবিধা হবে না। কিন্তু মালিক আমাকে বললো, যেটা বলছি শোনো না, এখন রেস্ট নাও। আমরা আমাদের এখানে আসা অতিথিদেরকে এভাবেই আদর যত্ন করি, তুমিও তো আমাদের অতিথি, যাও রেস্ট নাও। ঘড়ির কাঁটায় তখন প্রায় 1:30টা। আমি গিয়ে মুখ চোখ ধুয়ে ভালো করে চান টান করে ফ্রেশ হয়ে নিলাম। তখন আমাকে মালিক বলল, কি গো চান করে নিলে সমুদ্রে যাবে না? আমি বললাম সমুদ্র? বলে হ্যাঁ, পুরীতে এসে সমুদ্রে চান করতে যাবে না, চলো আমাদের সাথে। আমি চান করে নেওয়া সত্ত্বেও আবার মালিকের সাথে গিয়ে সমুদ্রে চান করি, এবং সমুদ্রে চান করে যদি গায়ে বালি হয়ে যায়, বাড়িতে এসে আমাকে আবার চান করতে হয়। তো সেদিন আমার প্রায় 3বার চান হয়ে গেছে। তখন প্রায় 3:30 থেকে 4:45 বাজে। আমি দুপুরবেলা লাঞ্চ সেরে ওপরে গিয়ে ঘুমিয়ে পড়ি। যখন আমার ঘুম ভাঙে তখন ঘড়ির কাঁটায় 6টা 6:30 হবে। এবার আমি তখন 6টা 6:30টার সময় একটুখানি বাইরে থেকে গিয়ে সি বিচ থেকে ঘুরে আসি। আসলে সি বিচে বসে বসে কখন যে সময় চলে যায় বোঝাও যায় না। আমি 7টার সময় সি বিচে যাই, 7টা থেকে যে কখন রাত 10টা বেজে যায় বুঝতেও পারি না। 10টা বাজতেই আমি সমুদ্র থেকে ঘরে ফিরে আসি। মালিককে ডাকলে মালিক বলে, যাও অনেক রাত হয়ে যায়, তুমি গিয়ে শুয়ে পড়ো, কালকে সকালে একটু তাড়াতাড়ি উঠো। কারণ সকাল সকাল এখানে অনেকে এখানে এসে মানে হোটেলে থাকার জন্য আসে, আর তোমার তো রিসেপশনে কাজ, তুমি না থাকলে হবে না। তাই তুমি একটা কাজ করো, সকালবেলা মোটামুটি খুব সকালে না 7টার মধ্যে উঠে সকালবেলা চলে এসো। আমি বললাম আচ্ছা, আপনার চিন্তা করতে হবে না, আমি 6টার মধ্যে চলে আসবো। বললো আচ্ছা। তো আমি আমার রুমে যাই। তখনই আমি রুমে যেতেই আমার ফোনে মালিকের ফোন আসে। এসে বলে, কি গো বিশ্বজিৎ, তুমি তো কিছু খেলে না, খাবে না? আমি বললাম না স্যার, আমি না সমুদ্রে গেছিলাম, ওখানে মাছ ভাজা টাছ ভাজা খেয়েছি, পেটটা ভরা ভরা লাগছে, খেতে ইচ্ছা করছে না, আমি ঘুমিয়ে পড়ি, কালকে খাবো। মালিক বললো আচ্ছা, তোমার যখন ইচ্ছা করছে না জোর করবো না, গুড নাইট। আমি বললাম হ্যাঁ গুড নাইট বলে ফোনটা কেটে দরজাটা ভেতর থেকে দিয়ে ঘুমিয়ে পড়লাম। ঘড়ি কাঁটায় প্রায় 12টা বাজতে যায়। আমার চোখ লেগে এসছে। ঠিক ওই মুহূর্তে শুরু হলো আমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো। আমি পরিষ্কার যেন বুঝতে পারি রাত তখন 12:30, কেউ আমার দরজায় টক টক করে শব্দ করছে। আমার একটা শব্দেই ঘুম ভেঙে গেল। আমি ভাবলাম হয়তো মালিক কিছু বলতে এসছে বা অন্য কেউ, কোনো কর্মচারী এসছে। কিন্তু আমি দরজাটা খুলে দেখি বাইরে কেউই নেই। তাহলে কি কেউ ইয়ার্কি মারলো, নাকি আমি স্বপ্ন দেখছি? আমি আবার ঘরে গিয়ে শুয়ে পড়ি। কিছুক্ষণের মধ্যে আবার সেই ঠক ঠক আওয়াজ। এবার যখন আমি দরজাটা খুলি, এবারও কেউ নেই। আমি দরজাটা খুলেই দরজাটা যখন দিতে যাব, তখন আমি বুঝতে পারি যে আমার বাথরুমের দরজাটা ভেতর থেকে, মানে বাথরুমের ভেতর থেকে কেউ দরজায় ঠকঠক করে আওয়াজ করছে। কিন্তু আমার বাথরুমে কে থাকবে? আমার না কেমন একটা ভয় লাগতে শুরু করলো। আমি ভয়ে তাকে ভুলে গিয়ে বাথরুমের দরজাটা খুললাম না, বাথরুমে হচ্ছে কেউ নেই। আমি বাথরুমটা দেখতে গিয়ে যে ভেতরে গেলাম, আমার যে ঘরের দরজাটা সেটা ধাপ করে বন্ধ হয়ে গেল। এবার দরজাটা খুলতে গিয়ে দেখি দরজাটা কে যেন ভেতর থেকে বন্ধ করে দিয়েছে। তখন আমি বুঝতে পারলাম বাথরুমের কলটা কেন খুলে গেল। আমি যে বাথরুমের কলটা বন্ধ করতে গেলাম, বাথরুমের দরজাটাও ধাপ করে বন্ধ হয়ে গেল। আর বাথরুমের ভেতরের লাইটটা জ্বলছে নিভছে, জ্বলছে নিভছে। যতই চেষ্টা করছি লাইটটা না জ্বালাতে না নেভাতে পারছি না। সুইচটা ভেতরে, সুইচটা একই জায়গায় করা, কিন্তু লাইটারটা জ্বলছে নিভছে। লাইটটা কি তবে খারাপ হলো? কিন্তু এগুলো কি হচ্ছে? আমার ঘরের দরজাই বা কে দিল? এমনকি আমার বাথরুমের দরজাটাই বা বাইরে থেকে কে দিল? আমি রীতিমতো কেঁদে ফেলেছি, বিশাল জোরে চেল্লাচ্ছি, কিন্তু আমার আওয়াজ মনে হয় কেউ শুনতেই পাচ্ছে না। আমার পকেট থেকে ফোনটা বের করে মালিককে ফোন করতে যাব, ঠিক ওই মুহূর্তে আমার মনে হচ্ছে কেউ যেন আমার হাতটা শক্ত করে ধরে রেখেছে। তারপরে আমার হাতটাকে যেন কেউ জোরে ঠেললো, এবং এই ঠেলার চোটে আমার হাত থেকে ফোনটা পড়ে গেল বাথরুমে জলের বালতির ওপর। এবং ফোনটা যখন আমি বের করলাম, ফোনটা পুরোপুরি খারাপ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। আমি কি করব কিছু বুঝতে পারছিলাম না। দরজার মধ্যে জোরে জোরে বাড়ি মারতেই আমি দেখলাম বাথরুমের দরজাটা খুলে গেল। কিন্তু বাথরুমের দরজাটা খোলার পর যেটা আমি দেখলাম সেটা আমি আজও ভুলতে পারিনি। আমি বাথরুমের দরজাটা খুলে দেখলাম আমার ঘরটা অন্ধকার।
আমি ঘরে কিন্তু আমার এটা মনে আছে আমি ঘরটা লাইট জ্বালিয়ে বাথরুমে ঢুকেছিলাম, তারপরে আমার বাথরুম বন্ধ হয়ে গেছিল। কি দিয়ে বলে ঘরের লাইটটা, আমি ঘরের লাইটের সুইচটা মারতে আমি যেটা দেখলাম সেটা আমি ভুলিনি, এখনো ভুলিনি, আর ভোলা সম্ভব না কোনোদিন সারা জীবন। আমি দেখলাম আমার ঘরের যে রুমের যে পাখাটা, সেই পাখাটার মধ্যে একটা দেহ, না পাখাটার মধ্যে দেহটা ঝুলছে না, পাখার যে ব্লেড তার মধ্যে উবুর হয়ে যে ঠিক যেমন করে টিকটিকি গিরগিটি উল্টো হয়ে থাকে ঠিক ওইভাবে ঝুলে আছে একটি মানুষ, একটি পুরুষ। পুরুষটির পরনে একটা লাল শার্ট যেটি পুরো ধুলো ধুলো, এবং একটি হালকা কালো জিন্সের প্যান্ট যেটিও পুরো ধুলো। তার হাতের নখগুলো বিশাল বড় বড়, চোখ এত কালো যে দেখাই যাচ্ছে না, আর চুলগুলো মেয়েদের মতোই বলা চলে। গালে প্রচুর দাড়ি, গোপ চাপ চাপ। তার চোখ থেকে যেন মনে হচ্ছে কিছু গভীর ভেতর থেকে রক্ত মতো বেরিয়ে আসছে। কিসের রক্ত, কি রক্ত, বা কি ব্যক্তি, কিছু আমি বুঝতে পারলাম না। আমার যা মাথা থেকে আমার ঘুরে উঠলো, মনে হচ্ছে যেন পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, কিন্তু আমার যে কিছুই করার নেই। আমি জোরে চিল্লে ডাকার চেষ্টা করলাম মালিককে, স্যার স্যার বলে, কিন্তু কারোর কোনো সাড়া পেলাম না। আবার ডাকাতেই আমি বুঝতে পারলাম কেউ যেন আমার হোটেলের দিকে, মানে আমার রুমের দিকে তেড়ে আসছে। আমি বুঝতে পারলাম সেটা আমার স্যার। স্যার বাইরে থেকে দরজা ধাক্কাচ্ছে। কি হয়েছে বিশ্বজিৎ, দরজা খোলো, বিশ্বজিৎ দরজা খোলো, আমরা এসছি, কি হয়েছে? আমি বুঝতে পারলাম শুধু স্যারই নয়, স্যারের সাথে অনেক কর্মচারী এবং যারা যারা রয়েছে এই হোটেলে তারাও এসছে, কিন্তু আমি দরজাটা খোলার মতো সাহস আমার নেই। আমি পাখায় যে ব্যক্তিটা বসে তার দিকে তাকিয়ে রয়েছে এবং সেও আমার দিকে। আমি যে হেঁটে গিয়ে দরজাটা খুলবো সেই শক্তিটুকু আমার মধ্যে নেই। যেন আস্তে আস্তে আমি জ্ঞান হারিয়ে ফেলছি, চোখটা বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, জ্ঞান হারিয়ে পড়ে মাটিতে পড়লাম আমি। যখন আমি চোখ খুললাম আমি দেখি তখন আমি মাটিতে পড়ে রয়েছি, কিন্তু পাখার মধ্যে সেই ব্যক্তি নেই। ঘড়ির কাঁটায় তখন প্রায় 2টো। তখনও বাইরে থেকে একইভাবে দরজা ধাক্কে যাচ্ছে আমার স্যার, এবং তারা বোধহয় দরজা ভাঙার চেষ্টা করছে। আমি তাড়াতাড়ি করে হেলতে ডুলতে উঠে দরজাটা খুললাম। চলার মতো ক্ষমতা আমার মধ্যে নেই, তাও কোনোভাবে গিয়ে দরজাটা খুললাম। দরজার বাইরে থেকে প্রায় 20 থেকে 22 জন ছুটে এলো। সেখানে আমার স্যার, প্রায় 10 জন 12 জন কর্মচারী, এবং তার সাথে প্রায় 10-12 জন মতো পুরুষ মহিলা বাচ্চা কাচ্চা, অর্থাৎ যে হোটেলে যারা থাকতে এসেছিল পুরী হোটেলে তারা। তো আমি কোনো কথা বললাম না। স্যার বারবার জিজ্ঞেস করলো কি হয়েছে, কিন্তু কোনো কথা বলার মতো সাহস আমার ছিল না। আমি বেশি কথা না বলে স্যারের সামনে জিন্সের প্যান্টটা পরে ওখান থেকে সঙ্গে সঙ্গে সুটকেসটা আবার তুলে নিয়ে বেরিয়ে পড়লাম। স্যার অনেকবার আটকানোর চেষ্টা করলো, আমি তো বেরোনোর সময় একটাই কথা বললাম যে আপনারা যারা এখানে থাকেন পারলে চলে যান, এখানে থাকবেন না, মরে যাবেন, এটা বলে আমি চলে গেলাম। কেউ আমাকে আর কোনো প্রশ্ন করলো না। তারপর আমি ওখান থেকে বেরিয়ে অবশ্য অন্য একটা হোটেলে গিয়ে কাজ পেয়ে গেলাম, কারণ আমি ওখান থেকে বেরিয়ে পাশেই ওর থেকে 10-15 মিনিট পরে একটা হোটেল, যে হোটেলটা খুব সুন্দর বিশাল বড়, প্রায় 7-8 তলা, হয়তো কম বললাম, 10 তলা মতো ফ্ল্যাট, ভেতরটা খুব সুন্দর। আগে হোটেলটা তো খুব ভালো, সেখানে গিয়ে কাজের খোঁজ করতেই সেখানে আমি কাজ পেয়ে গেলাম। হ্যাঁ, ওখানে রিসেপশনিস্ট হিসাবে কাজ পেলাম না, ওখানে একটা অন্য পোস্টে কাজ পেলাম, বাট মায়না ভালো, তাই আমি ওখানে ঢুকে গেলাম। ওখানে কাজ করতে করতে আজ আমার প্রায় 2 বছর হয়ে গেল। আমি এখন পুরীতেই থাকি, পুরীরই বাসিন্দা। আমি অবশ্য সেই ঘটনাটা ঘটার 1-2 মাস পর ওই হোটেল থেকেই একবার ওই স্যারকে, আগের হোটেলের স্যারকে ফোন করেছিলাম, কারণ ওই স্যারটা খুব ভালো ছিল এবং তাকে সব খুলে বলেছিলাম। তারপর নাকি শুনছি কয়েক মাস আগে ওই স্যারও নাকি মারা গেছেন। কয়েক মাস আগে নাকি ওই স্যারেও কি একটা হয়েছিল, তাই গলায় দড়ি দিয়ে ওই হোটেলেরই অন্য একটি রুমে মারা গেছেন। বাকিটা আমি জানি না। যাই হোক, এই ছিল আমার ঘটনা, যেটা আমি আপনাদের সামনে আজকে তুলে ধরলাম। তো আমার বিশ্বাস যে এই ঘটনাটি ভৌতিক রহস্য পড়ে শোনাবে। তো এই ছিল আপনাদের ঘটনা, যেটা বিশ্বজিৎ দাস আমাদের লিখেছিল এবং আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। তো ঘটনাটা কেমন লাগলো, সত্যি কথা বলতে আমার তো খুব ভালো লাগলো। লাস্ট যে 10-12টা ঘটনা তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ঘটনা লাগলো আমার এটা, কিন্তু এর থেকেও বেস্ট হবে 50তম এপিসোডটা, স্পেশাল এপিসোডটা। কেন সেটা আপনারা জানতে পারবেন। তার জন্য বলে দিচ্ছি, ভিডিওটিকে এখনই লাইক করে দিন, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে নেক্সট ভিডিওতে 50তম স্পেশাল এপিসোড নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, এবং সব সময় ভৌতিক রহস্যের সাথে থাকবেন। শুভরাত্রি, গুড নাইট, টাটা, বাই বাই। তখনই